আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে। আজকে আমরা পড়ব অনুসন্ধানী পাঠের অধ্যায় 7 আমাদের চারপাশের পরিবর্তন। আজকে আমরা জানবো দুটো পরিবর্তন সম্পর্কে, একটা হচ্ছে প্রত্যাবর্তী পরিবর্তন, আরেকটা হচ্ছে অপ্রত্যাবর্তী পরিবর্তন। তো চলো আজকে আমাদের নতুন পড়ায় কি কি শিখবো সেটা হচ্ছে দেখে আসি। আচ্ছা, তো তোমাদের প্রথমে হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া রয়েছে, বিক্রিয়ার একটা উদাহরণ দিয়েছে। আমরা কিন্তু গত ক্লাসে মানে এটার আগের পর্বে কিন্তু শিখেছিলাম ভৌত পরিবর্তন কি আর হচ্ছে রাসায়নিক পরিবর্তন কি। ভৌত পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনের ফলে পদার্থের আকার আকৃতির পরিবর্তন হয় শুধুমাত্র, কিন্তু তার ভিতরের গঠন পরিবর্তন হয় না, বা হচ্ছে গিয়ে তার ভিতরে কোনো বিক্রিয়া হয় না, সেই ধরনের পরিবর্তনকে বলা হচ্ছে ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনের ফলে রাসায়নিক পরিবর্তন হচ্ছে বিক্রিয়াটা হয় এবং আকার আকৃতি সহ গঠনও একদম পরিবর্তন হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এখন আমরা দেখবো হচ্ছে রাসায়নিক বিক্রিয়াটা কি। রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে আসলে রাসায়নিক পরিবর্তনের কথাই বলছে। আমরা যে একটু আগে বললাম রাসায়নিক পরিবর্তনটা কি, এই রাসায়নিক পরিবর্তনটা আসলে ঘটে এই বিক্রিয়ার কারণে। কারণ কোনো একটা যৌগের সাথে অন্য একটা যৌগের যদি বিক্রিয়া ঘটে তাহলে কি হয়, তার মধ্যে গঠনের পরিবর্তন হয়, বিক্রিয়া ঘটে, রাসায়নিক বিক্রিয়া ঘটে। এই জন্যই কিন্তু রাসায়নিক পরিবর্তনটা হয়ে থাকে। এখন আমরা একটা রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়ার একটা পরীক্ষা দেখব। কি পরীক্ষা? পরীক্ষাটা হচ্ছে গিয়ে কার্বনেট যৌগের সাথে অ্যাসিডের বিক্রিয়ার মাধ্যমে প্রত্যক্ষ করতে পারো। বানানটা একটু ঠিক করে নিও, এটা হচ্ছে জ ফলা যায়নি, তো এটা প্রত্যক্ষ বানানটা এরকম হবে। আচ্ছা, এখন হচ্ছে এই বিক্রিয়াটা বোঝার জন্য মানে রাসায়নিক বিক্রিয়া বোঝার জন্য একটা সহজ পরীক্ষা আমরা এখানে দেখব। কি পরীক্ষা? খুবই সহজ। প্রথমে হচ্ছে কিছু চক গুঁড়া করে নাও। তাহলে আমরা চক প্রথমে গুঁড়া করে নিব। তোমরা চাইলে এটা একটা চামচে নিতে পারো অথবা কোনো পাত্রে নিতে পারো, ঠিক আছে? অবশ্যই কোনো প্লাস্টিকের পাত্রে নিতে যাবে না। প্লাস্টিকের পাত্র না নিয়ে তুমি কোনো লোহার বা অ্যালুমিনিয়ামের পাত্র নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তারপর সেগুলো কোনো পাত্রে অথবা একটা চামচে নাও। এবার একটা ড্রপারের সাহায্যে বা অন্যভাবে সেখানে ফোঁটা ফোঁটা ভিনেগার যোগ করো। আমরা সবাই ভিনেগার চিনি। ভিনেগার হচ্ছে সসে বা হচ্ছে কি আচারে ব্যবহার করা হয়। সেই ভিনেগারটা আমরা হয়তো ফোঁটায় ফোঁটায় যোগ করব, যদি কোনো চামচ থাকলে চামচ দিয়ে যোগ করব, অথবা ড্রপার যেগুলো পাওয়া যায় সেই ড্রপারের মাধ্যমে ফোঁটায় ফোঁটায় ভিনেগার আমরা সেই চকের গুঁড়ার মধ্যে যোগ করব। কেন করব? কারণ ভিনেগারটাতে কি থাকে? অ্যাসিটিক অ্যাসিড থাকে। আসলে অ্যাসিটিক অ্যাসিডকেই বলা হয় ভিনেগার। এই অ্যাসিটিক অ্যাসিড কি? এক ধরনের অ্যাসিড। আমরা কিন্তু পড়েছিলাম যে কিছু অ্যাসিড আমরা খেতে পারি, যেমন লেবুর অ্যাসিড আমরা খেতে পারি। লেবুর মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড, এটা খাওয়া যেতে পারে। তারপর হচ্ছে ভিনেগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড, এটাও কিন্তু আমরা খেতে পারি। তো এই অ্যাসিডগুলো আসলে অ্যাসিড জাতীয়। তো এই কারণে আমরা এই পরীক্ষার জন্য ভিনেগার ব্যবহার করব। অথবা তোমাদের যদি ভিনেগার না থাকে বাসায়, তাহলে তোমরা ভিনেগারের বদলে তোমরা নিতে পারো হচ্ছে লেবুর রস, তাহলে সেটাও হবে। আচ্ছা, এখন কি দেখবো আমরা? ভিনেগারের মধ্যে যে অ্যাসিটিক অ্যাসিডটা ছিল সেটা চকের গুঁড়ার সাথে বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে বুদবুদ তৈরি করবে। আমরা বিক্রিয়াটা দেখতে পাবো না, কিন্তু আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো বাবল তৈরি হচ্ছে, মানে বুদবুদ তৈরি হচ্ছে। যখন তুমি চকের গুঁড়ার মধ্যে অ্যাসিটিক অ্যাসিড মিশাবে তখন কি হবে? অ্যাসিটিক অ্যাসিডের মিশানোর কারণে এই চকের গুঁড়ার সাথে সে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে দেখা যাবে বুদবুদ তৈরি হচ্ছে। যেরকম বুদবুদ আমরা দেখি কোনো কোক অথবা হচ্ছে কোনো সফট ড্রিঙ্কস খুললে হচ্ছে বুদবুদ সব বুদবুদ দেখা যায়, ঠিক সেরকম কিছু বুদবুদ কিন্তু দেখা যাবে। এই বুদবুদের তৈরি হওয়ার কারণ কি? বুদবুদ তৈরি হওয়ার কারণ হচ্ছে চক আর হচ্ছে চকের সাথে আমরা যে ভিনেগার যোগ করেছি, এই দুটার মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে কি তৈরি হয়েছে? কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। কার্বন ডাই অক্সাইড একটা গ্যাসীয় পদার্থ, মানে বায়বীয় পদার্থ। এই কারণে কার্বন ডাই অক্সাইড, ওই বুদবুদগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইডের তৈরি, অর্থাৎ ওই বুদবুদগুলো কার্বন ডাই অক্সাইডের জন্যই তৈরি হচ্ছে। এখন এইখানে দুটো জিনিস আমি বাদ দিয়েছি। একটা হচ্ছে চকের রাসায়নিক নাম। চকের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। খুব সুন্দর করে এটা হাইলাইট করে রাখবে, কারণ তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। চকের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট কি? দেখো ক্যালসিয়াম Ca আর কার্বনেটের সংখ্যা CO3, এটা দাগ দিয়ে রাখবে। আর ভিনেগার হচ্ছে কি অ্যাসিটিক অ্যাসিড, এটা আমরা জানি। তো এই দুইটা কি করবে? যেহেতু দুইটা যৌগ মানে যৌগিক পদার্থ, ক্যালসিয়াম কার্বনেটের সাথে অ্যাসিটিক অ্যাসিড বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি তৈরি করবে? গ্যাস তৈরি করবে। এই গ্যাসটা কিসের গ্যাস? সেটা হচ্ছে কি কার্বন ডাই অক্সাইডের গ্যাস। সেটাই আসলে বুদবুদ হিসেবে আমরা দেখতে পাই। তাহলে এটা কি ধরনের পরিবর্তন হবে? অবশ্যই এটা রাসায়নিক পরিবর্তন হবে। কেন হবে? যখন এই বিক্রিয়াটা ঘটবে
তুমি দেখবে তোমার হাতে যদি কোনো অন্য কোনো চামচ থাকতে পারে অথবা ড্রপার যেটা আছে সেটা তুমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেখলে যে ওইখানে যে চকের গুঁড়া ছিল সেই চকের গুঁড়া তুমি আর খুঁজে পাবে না। কেন পাবে না? কারণ সে বিক্রিয়া হয়ে নিঃশেষ হয়ে গেছে, ঠিক আছে, মিশে গেছে, ওই অ্যাসিটিক অ্যাসিডের সাথে মিশে গেছে। তো এই জন্য যেহেতু আগে যে চকের গুঁড়া ছিল, আগে যে পদার্থগুলো ছিল তার সাথে কিন্তু এখন বর্তমানে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে তার সাথে কোনো মিল পাওয়া যাচ্ছে না। এই মিল পাওয়া যাচ্ছে না, এই ধরনের পরিবর্তনটাকে বলা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এই যে তোমাদের এখানে বইতে বলে দিয়েছে কি পরিবর্তন, এটা অবশ্যই হবে রাসায়নিক পরিবর্তন। কেন? কারণ যে পদার্থটা উৎপন্ন হয়, হ্যাঁ এখানে এক ধরনের পদার্থ উৎপন্ন হয়, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আমরা একটা জানি যে বুদবুদ তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের জন্য, কিন্তু সেটা ছাড়াও আরেকটা পদার্থ উৎপন্ন হয়। কোন পদার্থ? এই যে ক্যালসিয়াম কার্বনেট আর ভিনেগার যখন যোগ করা হয় মানে বিক্রিয়া করে তখন নতুন যে পদার্থ তৈরি হয় সেই পদার্থের নাম হচ্ছে ক্যালসিয়াম অ্যাসিটেট। এটা হচ্ছে এটা দাগিয়ে রাখো যে কি কি পদার্থ তৈরি হয়, ক্যালসিয়াম অ্যাসিটেট আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যেটা বুদবুদ তৈরি হয় আর হচ্ছে পানি তৈরি হয়, ঠিক আছে। এই ক্যালসিয়াম অ্যাসিটেট, কার্বন ডাইঅক্সাইড, পানি এগুলোর সাথে কিন্তু ওই চকের গুঁড়া এবং এই যে ভিনেগারের যে অ্যাসিটিক অ্যাসিড ছিল সেই ভিনেগার অ্যাসিটিক অ্যাসিডের কোনো মিল খুঁজে পাবে না। সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট তিনটা পদার্থ তৈরি হচ্ছে এবং এদের বৈশিষ্ট্যও কি আলাদা। এই কারণে এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তোমরা চাইলে এই বিক্রিয়াটাকে এভাবে লিখতে পারো যে ক্যালসিয়াম কার্বনেট তারপরে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ক্যালসিয়াম কার্বনেট প্লাস অ্যাসিটিক অ্যাসিড, এই দুটো বিক্রিয়া করে কি তৈরি হবে? এই দুটো বিক্রিয়া করে তৈরি হবে হচ্ছে তিনটা পদার্থ। একটা হচ্ছে ক্যালসিয়াম অ্যাসিটেট, ক্যালসিয়াম অ্যাসিটেট যেহেতু এখানে জায়গা নেই তাই আমি শর্ট করে লিখছি কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে পানি, ঠিক আছে। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে গিয়ে ক্যালসিয়াম কার্বনেটের সাথে অ্যাসিটিক অ্যাসিড যুক্ত হয়ে মানে বিক্রিয়া করবে, বিক্রিয়া হয়ে কি তৈরি করবে? ক্যালসিয়াম অ্যাসিটেট তৈরি করবে আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করবে, ঠিক আছে। এবং এই তিনটার সাথে অবশ্যই এই আগের দুই যে পদার্থটা ছিল সে তার মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। এখন যদি তোমার চক না থাকে তাহলে তুমি কি করবে? তোমরা কি জানো চকের মধ্যে যে ক্যালসিয়াম কার্বনেট থাকে সেইটাই কিন্তু তোমার ডিমের খোসাতেও থাকে, অর্থাৎ ডিমের খোসায় ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়। কারণ অনেক সময় শুনবে যে ক্যালসিয়াম, কারণ অনেক সময় শুনবে যে কবুতর বা পাখির ক্ষেত্রে ডিমের খোসা খাওয়ানো হয় ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য। কেন? কারণ ডিমের খোসায় হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট থাকে, এই কারণে এটা যদি খাবার হিসেবে তুমি পাখিদের দাও তাহলে তার ক্যালসিয়ামের অভাবটা পূরণ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে দেখলাম, রাসায়নিক বিক্রিয়ার একটা উদাহরণ দেখলাম এবং অবশ্যই রাসায়নিক বিক্রিয়া পড়ার সময় তোমার চকের রাসায়নিক নামটা পড়তে হবে, ভিনেগারের রাসায়নিক নাম পড়তে হবে আর যে পদার্থগুলো তৈরি হয় সেই নামগুলো একটু মনে রাখতে হবে। এরপর আসি প্রত্যাবর্তী পরিবর্তন, আরেকটা হচ্ছে অপ্রত্যাবর্তী পরিবর্তন। এই দুইটা বলতে কি বোঝাচ্ছে? প্রত্যাবর্তী পরিবর্তন কি? নাম শুনে বুঝতে পারছো, প্রত্যাবর্তী মানে যেটা হচ্ছে ফিরে আসবে, অর্থাৎ যে পরিবর্তনে পদার্থগুলোকে ফিরিয়ে আনা যাবে সেটাই হচ্ছে কি প্রত্যাবর্তী পরিবর্তন। আর অপ্রত্যাবর্তী কোনটা? যেটাকে তুমি হচ্ছে আগের অবস্থায় ফিরে আনতে পারবে না, সেটাই হচ্ছে অপ্রত্যাবর্তী পরিবর্তন। তাহলে দেখো তোমাদের বইতে কিভাবে লিখেছে, কোন বস্তুর পরিবর্তনকে আমরা ভৌত এবং রাসায়নিক পরিবর্তন ছাড়াও প্রত্যাবর্তী পরিবর্তন এবং অপ্রত্যাবর্তী পরিবর্তন এই দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা একটু আগে পড়েছিলাম যে রাসায়নিক পরিবর্তনকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভৌত আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এই দুইটা ছাড়াও আরো পরিবর্তন রয়েছে, সেটা কি? একটা হচ্ছে প্রত্যাবর্তী পরিবর্তন আর একটা হচ্ছে অপ্রত্যাবর্তী পরিবর্তন। এখন প্রত্যাবর্তী পরিবর্তন বলতে কি বোঝায়? যে পরিবর্তন স্থায়ী নয়, এটা দাগ দিয়ে রাখো, যে পরিবর্তন স্থায়ী নয় এবং পরিবর্তিত বস্তুকে তার ধর্ম ঠিক রেখে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় তাকে প্রত্যাবর্তী পরিবর্তন বলে। তাহলে প্রত্যাবর্তী পরিবর্তনের সংজ্ঞাটা কি? যে পরিবর্তন স্থায়ী না। তার মানে কি? স্থায়ী না হলে তাকে তো অবশ্যই আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে। তাহলে যে পরিবর্তনটা স্থায়ী হবে না এবং যে পরিবর্তিত বস্তু মানে যে বস্তুটা তৈরি হয়েছে সেই বস্তুটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, সেই পরিবর্তনকে বলা হচ্ছে প্রত্যাবর্তী পরিবর্তন। এখন এই ধরনের পরিবর্তন কোনগুলা? এই ধরনের পরিবর্তন তোমরা একটু চিন্তা করে দেখো। আমরা ভৌত পরিবর্তন পড়েছিলাম, বরফ গলানো, এটা কিন্তু একটা ভৌত পরিবর্তন। এখন তুমি বরফ ফ্রিজ থেকে বের করে বরফটাকে বাইরে রাখলে এখন বরফটা কিছু সময় পর গলে যাবে, ঠিক কিনা? এখন যে গলে যাওয়া পানি, তুমি কি সেটাকে আবার বরফে পরিণত করতে পারবে? উত্তর কি আসবে? অবশ্যই পারবে। এখন কিভাবে পারবে? তুমি যদি ওই পানিটাকেই আবার ডিপ ফ্রিজে রেখে দাও, মানে তাপমাত্রা কমালে, তাহলে কি হবে? ওই পানিটা আবার কঠিন পদার্থে রূপান্তরিত হবে, অর্থাৎ ওই পানিটাই কি হবে? ওই পানিটাই হচ্ছে তোমার বরফে পরিণত হবে। তার মানে কি? তুমি ওই যে বরফটা গলে গেছে সেই বরফ গলানোটাই হচ্ছে আবার আগের অবস্থায় তুমি ফিরিয়ে আনতে পারছো। ঠিক একইভাবে আমি যদি বলি যে
কোনো হচ্ছে বাষ্পীকরণ, যেটা আমরা জানি যে তরল পদার্থকে ফুটালে কিসে পরিণত হয়, জলীয় বাষ্পে পরিণত হয়। এখন জলীয় বাষ্প তো বাতাসে উড়ে যায়। এখন নর্মাল ভাবে তুমি কিন্তু জলীয় বাষ্পগুলোকে ঠান্ডা করে পানিতে রূপান্তর করতে পারবে না, তোমার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। যদি কোনোভাবে তুমি জলীয় বাষ্পগুলোকে আটকে সেটাকে ঠান্ডা করো, তাহলে অবশ্যই তুমি ওই পানিগুলোকে ফেরত পাবে। এই যে আমি বললাম বরফ গলানোর পরে তুমি পানি তৈরি করলে, পানি থেকে আবার বরফ তৈরি করলে, আবার হচ্ছে জলীয় বাষ্প থেকে পানি তৈরি করছো, এই যে প্রক্রিয়াগুলো কিন্তু তুমি কি করছো, যে ওই পদার্থগুলোকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারছো। এই ধরনের পরিবর্তনটাকে বলা হচ্ছে প্রত্যাবর্তী পরিবর্তন, অর্থাৎ এই পরিবর্তনগুলোকে আমরা আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো। এবং এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে কখনো নতুন পদার্থের সৃষ্টি হবে না, কিন্তু শুধুমাত্র আকার আকৃতি বা হচ্ছে বাইরের যে অবস্থাটা আছে সেই অবস্থার পরিবর্তনটা হবে। যে দেখো তোমার বইতেও কিন্তু ঠিক এই কথা বলেছে যে এই ধরনের পরিবর্তনে শুধু বাহ্যিক অবস্থার, অর্থাৎ হচ্ছে বাইরের অবস্থার, বাইরে দেখতে কেমন, শক্ত না কঠিন, মানে কঠিন অবস্থা না নরম অবস্থা আছে সেটার কথা বলছে। বাহ্যিক অবস্থা অথবা আকার আকৃতির পরিবর্তন ঘটে, কিন্তু নতুন ধরনের পদার্থের সৃষ্টি হয় না। এখন কোনগুলো প্রত্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণ হতে পারে, গলন, যেটা আমি একটু আগে বললাম বরফ গলানো, স্ফুটন মানে পানি ফুটানো যেটা হতে পারে, বাষ্পীভবন হচ্ছে বাষ্প তৈরি করা, ঠিক আছে। তারপরে শীতলীকরণ মানে ঠান্ডা করা, মানে যে পানিটাকে তুমি যদি ঠান্ডা করো তাহলে কি হবে, বরফে পরিণত হবে, সেটা শীতলীকরণ। ঘনীভবন হচ্ছে ওই যে আমি তোমাদের বলেছিলাম যে জলীয় বাষ্পটাকে কোনোভাবে আটকে যদি ঠান্ডা করতে পারো তাহলে সেটা কিন্তু কিসে পরিণত হবে, পানিতে পরিণত হবে, এটাকে বলা হচ্ছে ঘনীভবন। দ্রবীভূতকরণ মানে হচ্ছে মিশিয়ে ফেলা, যেমন লবণ পানির সাথে তুমি যদি লবণ মিশিয়ে ফেলো তাহলে কি হচ্ছে, সেটা মিশে যাচ্ছে, মানে দ্রবীভূত হচ্ছে। এখন তুমি লবণ পানি থেকে কিন্তু লবণটাকে আলাদা করতে পারবে। কিভাবে আলাদা করতে পারবে, তুমি যদি পানিটাকে শুকাও তাহলে দেখা যাবে লবণ ওই পাত্রের নিচে জমা হবে আর পানিটা হচ্ছে জলীয় বাষ্প হিসেবে বাতাসে মিশে যাবে। তো এইটা হচ্ছে দ্রবীভূতকরণ। এই ধরনের প্রক্রিয়াগুলো হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণ। এবং এই প্রত্যাবর্তী পরিবর্তনের ফলে কি হয়, এই যে পদার্থগুলো তৈরি হচ্ছে বা যে পদার্থগুলো আমরা পাচ্ছি সেগুলো সেই পদার্থগুলোকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে গেলে এক বা একাধিক পদ্ধতি অনুসরণ করতে হয়, যেমন ঠান্ডা করা বা গরম করা অথবা হচ্ছে গিয়ে তাপ দেয়া, এই যে বিভিন্ন ধরনের পদ্ধতি অবশ্যই অনুসরণ করতে হয়, না হলে আনা যাবে না আগের অবস্থায়, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা দেখি যে আমরা আগের অধ্যায়ে দেখেছিলাম যে তাপ প্রদানের মাধ্যমে পদার্থের অবস্থার পরিবর্তন হয় এবং সেগুলোর প্রসারণের কথা আমরা জেনেছিলাম, যে পদার্থের অবস্থার পরিবর্তন হয় সাথে সাথে পদার্থের ভিতরে যে অণু পরমাণুগুলো আছে সেগুলো কি হয়, প্রসারিত হয় তাপ পেলে। এখন এই পরিবর্তনগুলো একই সঙ্গে ভৌত পরিবর্তন এবং প্রত্যাবর্তী পরিবর্তন। ভৌত পরিবর্তন আমরা জানি শুধুমাত্র আকার আকৃতির পরিবর্তন হবে, আর প্রত্যাবর্তী মানে কি, আকার আকৃতি পরিবর্তন হবে, তার সাথে তুমি এই পরিবর্তনের ফলে যে পদার্থটা তৈরি হচ্ছে সেটাকে আবার আগের অবস্থায় ফিরে আনতে পারবে। এইখানে তোমাদের কিছু ছবি দিয়েছে, ছবিটা ভালো করে খেয়াল করো। তার মানে এগুলো হচ্ছে অবশ্যই ভৌত পরিবর্তন হবে, কিন্তু এগুলো প্রত্যাবর্তী না। কারণ কি, এই ধরনের কাটা বলি বা হচ্ছে ছেঁড়া বা হচ্ছে দেখো যেখানে ফিতাটাকে কেটে ফেলছে, তো এইগুলো কিন্তু তুমি কখনোই আবার আগের অবস্থায় পুনরায় সেই রূপে ফিরিয়ে আনতে পারবে না। কিন্তু যেহেতু এদের শুধুমাত্র আকার আকৃতির পরিবর্তন হচ্ছে, তাই এগুলোকে আমরা বলবো ভৌত পরিবর্তন, কিন্তু এরা প্রত্যাবর্তী পরিবর্তন নয়। আচ্ছা, তারপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি অপ্রত্যাবর্তী পরিবর্তন। অপ্রত্যাবর্তী পরিবর্তন কি, একটু আগে আমরা যেটা বললাম যে পরিবর্তিত বস্তুকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, সেটা হচ্ছে প্রত্যাবর্তী। তাহলে অপ্রত্যাবর্তী মানে নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ তুমি এটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবে না। তাহলে এটা সংজ্ঞাটা কি হবে, যে ধরনের পরিবর্তন স্থায়ী, অর্থাৎ এটা স্থায়ী হয়ে যাবে, এটাকে তুমি আর চেঞ্জ করতে পারবে না, এবং পরিবর্তিত বস্তুকে কোনো প্রকার ভৌত অথবা রাসায়নিক প্রক্রিয়ায় আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না, তাকে অপ্রত্যাবর্তী পরিবর্তন বলা হয়। তাহলে সংজ্ঞাটা এটা দাগ দিয়ে নাও, যে অপ্রত্যাবর্তী পরিবর্তন কাকে বলে, যে পরিবর্তনটা স্থায়ী এবং পরিবর্তিত বস্তুকে কখনোই মানে কোনো প্রকার ভৌত বা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না, সেই ধরনের পরিবর্তনকে বলা হচ্ছে অপ্রত্যাবর্তী পরিবর্তন। এখন কোন ধরনের পরিবর্তনগুলোকে অপ্রত্যাবর্তী পরিবর্তন বলবো, যত রকমের রাসায়নিক পরিবর্তন আছে সেগুলো বেশিরভাগই হচ্ছে অপ্রত্যাবর্তী পরিবর্তন হবে। যেমন রান্না করা সবজিকে তুমি কিন্তু আগের অবস্থায় ফিরে আনতে পারবে না। আবার মনে করো তুমি যদি ডিম ভাজো বা ডিম সেদ্ধ করো, তাহলে ডিমের যে আকৃতি পাচ্ছ সেটাকে তুমি কিন্তু আবার আগের অবস্থা অর্থাৎ কাঁচা অবস্থায় যেমন দেখা যায় ঠিক সেভাবে তুমি কখনোই ফিরিয়ে আনতে পারবে না। এই ধরনের পরিবর্তনগুলোকে বলা হচ্ছে অপ্রত্যাবর্তী পরিবর্তন, এবং এগুলো অবশ্যই
কি হবে? রাসায়নিক পরিবর্তন হবে। আর দেখো তোমাদের এখানে কতগুলো উদাহরণ দিয়েছে যে রান্না করা, পোড়ানো, গুঁড়া করা ইত্যাদি হলো কিছু পদ্ধতি যার ফলে অপ্রত্যাবর্তী পরিবর্তন সংঘটিত হয়। তাহলে অপ্রত্যাবর্তী পরিবর্তনের উদাহরণগুলো কি হতে পারে? রান্না করা, পোড়ানো, গুঁড়া করা, আরো আছে যেমন ডিম ভাজা, সালোক সংশ্লেষণ, এগুলো হচ্ছে কি তোমার অপ্রত্যাবর্তী পরিবর্তন অথবা রাসায়নিক পরিবর্তন। যেমন একটা কাঁচা ডিম সিদ্ধ করা হলে সেটিকে কোনোভাবেই আর আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো যে প্রত্যাবর্তী পরিবর্তনগুলো হচ্ছে ভৌত পরিবর্তন। এটা কিন্তু আমরা আগে পড়েছি যে প্রত্যাবর্তী পরিবর্তনগুলো সাধারণত কোন পরিবর্তন হয়ে থাকে? ভৌত পরিবর্তন হয়ে থাকে, কারণ এখানে শুধুমাত্র আকার আকৃতির পরিবর্তনটাই আমরা দেখতে পাই। কিন্তু সকল ভৌত পরিবর্তন কখনোই প্রত্যাবর্তী পরিবর্তন হবে না। এই যে সকল ভৌত পরিবর্তন প্রত্যাবর্তী হবে না। কেন হবে না সেটার একটা উদাহরণ কিন্তু তোমাদের বইতে দেয়া আছে। উদাহরণটা কি? একটা রবার ব্যান্ড টেনে লম্বা করা যায় এবং সেটি ছেড়ে দিলে আবার সেটি আগের অবস্থায় ফিরে যায়। এইটা হচ্ছে একটা ভৌত পরিবর্তন এবং একই সঙ্গে প্রত্যাবর্তী পরিবর্তন। তোমরা চিন্তা করো একটা রাবার ব্যান্ড, নর্মাল একটা রাবার ব্যান্ডকে তুমি যদি টানো তাহলে সেটা কিন্তু লম্বা হবে এবং তুমি সেটাকে ছেড়ে দাও, সেটা কি হবে? সেটা আবার কিন্তু আগের অবস্থায় ফিরে যাবে। অর্থাৎ প্রথমে যতটুকু প্রসারিত হয়েছিল ততটুকু কি হবে? সংকুচিত হয়ে যাবে। এই পরিবর্তনটাকে কিন্তু আমরা কি বলবো? ভৌত পরিবর্তন বলবো এবং একই সাথে এটাকে আমরা বলবো প্রত্যাবর্তী পরিবর্তন। এখন তুমি যদি এই রাবার ব্যান্ডটিকে এতই বেশি টেনে ফেলো যে সে রাবার ব্যান্ডটি ছিঁড়ে গেল, তাহলে কি হবে? ছিঁড়ে যাওয়ার পরে তুমি কি সেই রাবার ব্যান্ডটাকে আবার জোড়া লাগিয়ে আগের মতো করতে পারবে? এটা কিন্তু কখনোই সম্ভব না। তাহলে এইটা তখন কি হবে? ছিঁড়ে যাওয়ার পরে যে অবস্থাটা আসবে, যে পরিবর্তনটা হবে, সেটা ভৌত পরিবর্তন হবে, কারণ তার সেটাকে তুমি শুধু ছিঁড়ে ফেলেছো, তার গঠন পরিবর্তন হয় নাই। তো এটা হচ্ছে ভৌত পরিবর্তন হবে, কিন্তু যেহেতু আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারছো না, তাই এটা কখনোই প্রত্যাবর্তী পরিবর্তন হবে না। তাহলে একই জিনিস, মানে ভৌত পরিবর্তন একই সাথে প্রত্যাবর্তীও হতে পারে, আবার কিন্তু প্রত্যাবর্তী পরিবর্তন নাও হতে পারে। এই যেমন তোমাদের উপরের ছবিতে আমরা একটু আগে দেখলাম, উপরের ছবিতে যে ভৌত পরিবর্তনগুলোর উদাহরণ দেওয়া আছে সেগুলো কিন্তু প্রত্যাবর্তী পরিবর্তন না। অন্যদিকে রাসায়নিক পরিবর্তনগুলো সব সময় অপ্রত্যাবর্তী পরিবর্তন, কারণ সেগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যাবে না। তোমাদের বলেছিলাম যে রাসায়নিক পরিবর্তনগুলো কিন্তু কি হবে? অপ্রত্যাবর্তী পরিবর্তন হবে, কারণ রাসায়নিক পরিবর্তনের ফলে আকার আকৃতি, তার গঠন, ভিতরে যে অণুপরমাণু, তাদের বিন্যাসগুলোও কিন্তু সব একদম চেঞ্জ হয়ে যায়। তাহলে এই পরিবর্তনগুলোকে কিন্তু তুমি কখনো আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারবে না। ঠিক আছে? যেমন একটা কাগজ পোড়ালে কয়লা হয়ে যাবে। এখন কয়লা তো হয় কালো রঙের, এবং এই কয়লাটাকে তুমি কিন্তু কখনোই আবার কাগজের মতো সুন্দর বা লিখতে পারা যাবে এরকম কোনো বস্তুতে পরিণত করতে পারবে না। তাই এই কাগজ পোড়ানো বলি বা হচ্ছে গিয়ে তারপরে রান্না করা, ভাজা পোড়া, এগুলো কিন্তু সবগুলোই কি হবে? রাসায়নিক পরিবর্তন হবে এবং এটা সবসময় অপ্রত্যাবর্তী পরিবর্তন হবে। আমরা জানি কি প্রত্যাবর্তী প্রক্রিয়ার সাহায্যে কিন্তু পদার্থগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায়। এখন কিভাবে ফিরিয়ে নেওয়া যায় বা এগুলোকে পুনরায় ব্যবহার করা যায়, এটা আমরা এখন দেখব। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটা এখানে ছবি আছে, ছবিটা আমরা একটু পরে দেখি। আমরা আগে পড়াটা শিখে নেই। প্রত্যাবর্তী পরিবর্তনের মাধ্যমে প্লাস্টিককে রিসাইকেল বা পুনরায় ব্যবহার করা যায়। আচ্ছা, প্রত্যাবর্তী পরিবর্তন মানে যে পরিবর্তনের ফলে যে পরিবর্তনের হচ্ছে পরিবর্তিত বস্তুকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় তাকে বলা হচ্ছে প্রত্যাবর্তী পরিবর্তন। তাহলে প্লাস্টিককে কিন্তু সাধারণত রিসাইকেলের মাধ্যমে ব্যবহার করা যায়। রিসাইকেল বলতে যে তুমি যদি কোনো প্লাস্টিকের বোতল ফেলে দাও, সেগুলোকে গলিয়ে আবার নতুন করে প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের বালতি, প্লাস্টিকের বিভিন্ন দ্রব্যাদি তৈরি করা সম্ভব হয়। তো এইটাকেই বলছে রিসাইকেল করা। তো পাশের ছবিটা আমরা এখন দেখি। পাশের ছবিটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে কয়েকটা বোতল আছে, কোল্ড ড্রিঙ্কসের বা পানির বোতল। সেই বোতলগুলো আমরা খাওয়ার পরে কি করে দিই? আমরা ডাস্টবিনে ফেলে দিই। ডাস্টবিনে ফেলে দেওয়ার পরে কি হয়? এই প্লাস্টিকগুলো সংগ্রহ করে তারা হচ্ছে শিল্প কারখানায় নিয়ে যায়। তারপরে সেগুলোকে ওয়াশ করা হয়। ওয়াশ করে সেটাকে হচ্ছে গিয়ে আবার হয়তো গলিয়ে অথবা হচ্ছে অন্য কোনো বোতলে রূপান্তর করা যায়, অথবা এগুলো যে কোম্পানির বোতল, সেই কোম্পানিটা এই বোতলগুলোকে নিয়ে যায়, নিয়ে গিয়ে কি করে? সেগুলোকে ভালো করে ওয়াশ করে নতুন করে তৈরি করে আবার বাজারে ছেড়ে দেয়। তাহলে এই জিনিসটা কিন্তু বারবার রিসাইকেলের মধ্যে চলে যাচ্ছে এবং প্লাস্টিক কিন্তু রিসাইকেলের মাধ্যমে বারবার ব্যবহার করা সম্ভব। এই পরিবর্তনটাকে কিন্তু আমরা বলছি প্রত্যাবর্তী পরিবর্তন, কারণ এটাকে আমরা আবার আগের অবস্থায় নিয়ে আসতে পারছি।
পাশের ছবিতে প্লাস্টিক রিসাইকেল চক্র দেখানো হয়েছে। প্লাস্টিকের তৈরি বিভিন্ন জিনিস যেমন পানির বোতল, খাবার সংরক্ষণের পাত্র ইত্যাদির আকৃতি পরিবর্তন করে নতুন ধরনের পাত্র তৈরি করা যায়। এই যে তোমাদের একটু আগে আমি বললাম, প্লাস্টিকের যে জিনিসগুলো আমরা ফেলে দিই সেগুলো কিন্তু একটু নষ্ট হয়ে গেলেও সেগুলোকে কি করা যায়, প্লাস্টিক গলিয়ে অথবা হচ্ছে প্লাস্টিকের নতুন গঠন তৈরি করা যায়, প্লাস্টিকের নতুন আকৃতি দেওয়া সম্ভব হয়। আবার রিসাইকেল করা প্লাস্টিকের সাহায্যে বিভিন্ন ফার্নিচার, খেলার মাঠের জিনিসপত্র ইত্যাদি সহ আরো অনেক কিছু তৈরি করা যায়। তাহলে এই রিসাইকেল করে যে প্লাস্টিকগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে বিভিন্ন ফার্নিচার তৈরি করা যেতে পারে, তারপর হচ্ছে খেলার মাঠের জিনিসপত্র তৈরি করা যেতে পারে, বা হচ্ছে খেলার বিভিন্ন জিনিসপত্র তৈরি করা যেতে পারে। তো এরকম আরো অনেক কিছুই কিন্তু তৈরি করা যায়। আমরা সকলেই জানি যে বিভিন্ন পদার্থকে যতটা সম্ভব রিসাইকেল করে পুনরায় ব্যবহার করা কতটা গুরুত্বপূর্ণ, কারণ এটি পরিবেশের আবর্জনার পরিমাণ কমাতে সহায়তা করে। এছাড়া নতুন উপকরণ তৈরিতে ব্যবহৃত প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে সহায়তা করে। এখন তোমরা চিন্তা করো, আমরা জানি যে প্লাস্টিক কিন্তু মাটিতে পচে যাবে না, মানে প্লাস্টিক তুমি যদি মাটিতে ফেলে দাও সেটা কিন্তু 300-400 বছর লাগে পুরোপুরি মাটিতে মিশে যেতে। তো এই প্লাস্টিককে কেন আমরা মাটিতে ফেলে দিব, বা কেন আমরা আবর্জনা হচ্ছে বেশি তৈরি করব? এই জন্য এই রিসাইকেল করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রিসাইকেলের মাধ্যমে এই প্লাস্টিকের যে আবর্জনাগুলো তৈরি হয় সেগুলো কিন্তু পুনরায় পরিষ্কার করে বা নতুন করে ব্যবহার করা সম্ভব হয়। এতে কি হচ্ছে, পরিবেশের আবর্জনা কমে যাচ্ছে, তার সাথে আমরা যে প্রাকৃতিক সম্পদগুলো ব্যবহার করছি সেগুলোও কিন্তু সংরক্ষণে বা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণেও কিন্তু এরা সহায়তা করে। তাহলে প্রাকৃতিক সম্পদও কিন্তু বেশি নষ্ট হচ্ছে না। তাহলে এই যে রিসাইকেল করার গুরুত্বপূর্ণ কেন এই রিসাইকেল করাটা, একটা হচ্ছে পরিবেশের আবর্জনা কমাতে সাহায্য করে, আরেকটা হচ্ছে নতুন উপকরণ তৈরিতে ব্যবহৃত প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে সহায়তা করে। এখানে উল্লেখ্য যে কাঁচ এবং প্লাস্টিকের রিসাইকেল সম্ভব, কাঁচেরও কিন্তু রিসাইকেল হয়, এটা কি তোমরা জানো? কাঁচের যে বোতলগুলো আছে সেই বোতলগুলো বা হচ্ছে কাঁচের যে টুকরাগুলো পাওয়া যায় সেগুলোকে কিন্তু গলিয়ে আবার কাঁচের পাত্র হতে পারে, কাঁচের পাত্র বা কাঁচের গ্লাস বা কাঁচের বোতল এগুলো কিন্তু তৈরি করা সম্ভব হয়। ঠিক আছে, প্লাস্টিক এবং কাঁচের রিসাইকেল করা সম্ভব, কারণ উভয়েরই রাসায়নিক বৈশিষ্ট্যগুলো এমন যে তাদের উত্তপ্ত এবং ঠান্ডা করা যায়, এবং উত্তপ্ত বা ঠান্ডা করার পরও সেগুলোর বৈশিষ্ট্য একই রকম থাকে। অর্থাৎ এই কাঁচ এবং প্লাস্টিক হচ্ছে এদেরকে সুন্দর মতো হচ্ছে রিসাইকেল করা সম্ভব হয়, কারণ এদের রাসায়নিক বৈশিষ্ট্য বা এদের মধ্যে বৈশিষ্ট্যগুলো এমন, এগুলোকে গরম করে মানে উত্তপ্ত করে গলানো যায়, এবং গলানোর পরে এটা যখন ঠান্ডা হয় তখন শক্ত একটা আকৃতি ধারণ করে, এবং তখন কি হয়, তোমার মনেই হবে না যে এইটা নষ্ট ছিল বা হচ্ছে এটা কাজ করা যাবে না, এরকম কোনো কিছু মনে হবে না। অর্থাৎ খুবই সহজে এদেরকে উত্তপ্ত করে ঠান্ডা করা যায়, এবং ঠান্ডা করে নতুন কোনো আকৃতি দেওয়া সম্ভব হয়। এই কারণে কাঁচ এবং প্লাস্টিকের রিসাইকেল সম্ভব হয়। কাঁচের মতো কাগজ তৈরির পদ্ধতিও প্রত্যাবর্তী পদ্ধতি, এবং কাগজকে রিসাইকেল করা যায়। কাগজকে কিভাবে রিসাইকেল করা যায়? পৃথিবী ব্যাপী প্রচুর পরিমাণে ব্যবহার করা কাগজ থেকে এই ধরনের রিসাইকেল পদ্ধতির মাধ্যমে পুনরায় ব্যবহার্য কাগজ তৈরি করা হয়ে থাকে। নষ্ট কাগজে পানি এবং কিছু রাসায়নিক পদার্থ যোগ করে এবং পরিষ্কার করা সহ কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে আবার আগের মতো কাগজ তৈরি করা হয়। তাহলে কাগজকে কিভাবে রিসাইকেল করা যায়? কাগজকে কিন্তু যেভাবে রিসাইকেল করা যায় সেটা হচ্ছে কাগজ, যে নষ্ট কাগজ বা হচ্ছে যে কাগজগুলো আমরা ব্যবহার করি না, আমরা ফেলে দিলাম, সেই কাগজগুলোকে একসাথে করে সেই কাগজের সাথে পানি মিশিয়ে বা হচ্ছে অন্য কোনো রাসায়নিক পদার্থ যোগ করে কি করা যায়, ওগুলাকে আবার মণ্ড তৈরি করে, মণ্ড বলতে ওগুলোকে গলানোর পরে যে অবস্থাটা পাওয়া যায় সেটাকে বলছে মণ্ড। তো এই মণ্ড তৈরি করে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে নতুন করে কাগজ বা বিভিন্ন ধরনের কাগজ তৈরি করা সম্ভব হয়। তার মানে কাগজটাকেও কিন্তু আমরা রিসাইকেল করতে পারছি। অর্থাৎ কাগজ বলি, কাঁচ বলি, আর একটা হচ্ছে প্লাস্টিক বলি, এগুলো যে রিসাইকেল হচ্ছে এই পরিবর্তনগুলোকে বলা হচ্ছে প্রত্যাবর্তী পরিবর্তন, কারণ এদেরকে আবার আগের অবস্থায় বা পুনরায় হচ্ছে আগের রূপে ফিরিয়ে আনা সম্ভব হয়। তাহলে আমরা দেখলাম যে প্রত্যাবর্তী পরিবর্তন কোনটা, যে রিসাইকেল যে করা হচ্ছে এগুলো সবই হচ্ছে প্রত্যাবর্তী পরিবর্তন। তো এই প্রত্যাবর্তী পরিবর্তনের ফলে যে পদার্থগুলো থাকে সে যে পদার্থগুলো পরিবর্তিত হচ্ছে সেগুলোকে আবার নতুন করে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। এতে কি হয়, এতে হচ্ছে মানে প্রাকৃতিক সম্পদ যেটা সেটাকে হচ্ছে সংরক্ষণ করা যায়, প্রাকৃতিক সম্পদ বারবার ব্যবহার করা
করার প্রয়োজন হয় না। আবার হচ্ছে গিয়ে এই আবর্জনাও কমে যায় এবং এগুলোকে যেহেতু বারবার রিসাইকেল করা হচ্ছে তাহলে কি হবে, তাহলে হচ্ছে এগুলোর কিন্তু অভাবটাও অত দেখা যাবে না, যে এরকম হবে না যে কাগজের অভাব দেখা দিচ্ছে, কাগজ পাওয়া যাচ্ছে না, চাহিদার তুলনায় কিছু পাওয়া যাচ্ছে না, এরকমও কিন্তু হবে না। তাহলে আজকের পর্বে আমরা প্রত্যাবর্তী পরিবর্তন আর অপ্রত্যাবর্তী পরিবর্তন সম্পর্কে জানলাম। তো আগামী পর্বে আমরা এর পরের অংশটুকু থেকে পড়া শুরু করব। তো আজকে এই পর্যন্তই। আগামী পর্বের জন্য সবাইকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।